বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম। আমি ফকির সায়েম ফ্লাইং ফিশ 007 চ্যানেলের পক্ষ থেকে আমার সকল মৎস্য চাষী প্রাণী পালক এবং শুভানু অধ্যায়ীদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। তা আজকের পর্বটি যথেষ্ট ব্যতিক্রমী একটা পর্ব, আর এই ব্যতিক্রমী পর্বটি করার জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন আমার এক প্রবাসী সাবস্ক্রাইবার মোহাম্মদ জাকির মাঝি। উনি লিখেছেন যে পুকুরের তলানিতে আমরা কিভাবে পর্যাপ্ত পরিমাণে কাইরোনোমিক বেন্থোস বা কেঁচো, এই কেঁচো জাতীয় প্রাণীটা কিভাবে আমরা পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে পারি। কারণ এই যে কেঁচো জাতীয় প্রাণী বা পোকা যেটা পুকুরের তলানিতে জন্মে, এতে আমিষের পরিমাণ রয়েছে প্রায় 65 থেকে 70%। এটা যেমনি যথেষ্ট আমিষ সমৃদ্ধ একটি খাদ্য, তেমনি সমস্ত মাছের খুব পছন্দনীয় একটি খাদ্য। তো এটা তৈরি করার দুটো উপায়। একটা হলো যে আমরা যখন সিজনের শুরুতে পুকুর প্রস্তুত করব, তখন আমরা কিভাবে প্রস্তুত করলে যথেষ্ট পরিমাণে এই কেঁচো বা কাইরোনোমিক আমাদের পুকুরে উৎপাদন হবে। দ্বিতীয়টা হলো আমাদের চাষকালীন সময় আমরা কিভাবে এটা তৈরি করতে পারি। তো প্রথমেই আমি শুরু করতে চাই যে আমরা পুকুর প্রস্তুতকালীন সময়, অর্থাৎ সিজনের শুরুতে যখন প্রস্তুত করব, তখন কিভাবে প্রস্তুত করলে যথেষ্ট পরিমাণে এই কেঁচোটা উৎপাদন হবে। তো এটা উৎপাদন করার ক্ষেত্রে আমাদের মূল উপাদানটা হলো যে জৈব পদার্থ। আর জৈব পদার্থ হিসাবে আমরা ব্যবহার করব জৈব সার। এই জৈব সার কোনো বস্তায় যেসব সার বাজারে বিক্রি হয়, এই সারটা হলে চলবে না, কারণ এই সারটা গাছের জন্য প্রযোজ্য, মাছের জন্য নয়। এজন্য আমরা জৈব পদার্থ হিসাবে ব্যবহার করতে পারি পাতা পচা সার, বিভিন্ন লতা পাতা ঘাস এগুলো দিয়ে কিছুটা পচিয়ে তারপর এটা ব্যবহার করতে পারি, অথবা গরু বা মহিষের গোবর এটা ব্যবহার করতে পারি। আর যদি এই দুটো অ্যাভেলেবেল আমাদের না হয়, তাহলে আমরা ব্যবহার করতে পারি সরিষার খোল অথবা মহুয়া খোল। তবে অনেক সময় অনেক চাষিকে আমি দেখেছি যে তারা পুকুরটাকে চাষ দেওয়ার পরে সেখানে সরিষার খোল অথবা মহুয়ার খোল এটাকে আস্ত অথবা গুঁড়ো করে পুকুরে প্রদান করে থাকেন। এটা কখনোই করা যাবে না, কারণ এটা দেওয়ার পরে যখন আমরা চুন সার এটা দিয়ে পুকুরে পানি নিয়ে আসি, তখন এই মাটির উপরে একটা পাতলা সরের আস্তরণের মতো পড়ে। তো এখার এই মহুয়া এবং সরিষার খোলের যে রাসায়নিক যে পদার্থগুলো থাকে, যে বিষাক্ত পদার্থগুলো থাকে, এটা কখনোই মাটির উপরে সহজে উঠে আসতে পারে না। এ কারণে আমরা জৈব পদার্থ প্রয়োগের পরও আমরা পুকুরে পর্যাপ্ত পরিমাণে এই কেঁচো জাতীয় পদার্থ উৎপাদন করতে পারি না। তো এটা উৎপাদন করার জন্য যদি আমাদের পুকুরে কাদার পরিমাণটা কম থাকে, তাহলে 5 কেজি 7 কেজি 10 কেজি এভাবে বা তার চেয়েও বেশি এটাকে প্রয়োগ করতে হবে। দ্বিতীয়ত, যদি কাদার পরিমাণটা একটু বেশি থাকে তাহলে কম প্রয়োগ করলে হবে। তো এই জৈব পদার্থ প্রয়োগের পরে আমাদের পর্যাপ্ত পরিমাণে চুন, সেটা অবশ্যই পাথুরে চুন, কোনো ক্যালসিয়াম যে পাউডার যেটা বস্তায় পাওয়া যায় বা অনেক সময় যে পাউডার আকারে পাউডার ফরম্যাটের চুন পাওয়া যায়, এটা ব্যবহার করা যাবে না। পাথুরে চুনটাকে ভিজিয়ে তারপরে আমাদের 3 থেকে 5 কেজি 7 কেজি এটা কাদার পরিমাণের উপরে বা জৈব পদার্থের পরিমাণের উপর নির্ভর করে এটা আমাদের বেশি কম এটা ব্যবহার করতে হবে। এই চুনটা যে শুধুমাত্র ক্যালসিয়ামের সোর্স তাই নয়, এখানে আমাদের সেই মাটির ভিতরে এবং কাদার ভিতরে থাকা যে অপচনশীল জৈব পদার্থ আছে সেটা, এবং আমরা যে জৈব পদার্থটা এখানে প্রয়োগ করব, এরও পচন প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে চুনের কোনো বিকল্প নেই। এজন্য প্রথমেই আমাদের পর্যাপ্ত পরিমাণে সেই চুনটা আমাদের এখানে নিশ্চিত করতে হবে। তো চুনটা নিশ্চিত করার ফলে এখানে যত জৈব পদার্থ অর্ধপচা অবস্থায় থাকবে, সেটা তার পচন প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং আমাদের যে মাটি, সেই মাটির যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোকে ভেঙে সূক্ষ্ম সূক্ষ্ম দানায় পরিণত করবে এবং মাটিটাকে নিউট্রাল করে দেবে। অর্থাৎ মাটির তো কিছু রাসায়নিক ব্যাপার স্যাপার থাকে, এটা স্থানান্তরিত হয়, ফুলে উঠে। তো প্রথমেই কাজ হলো এটাকে নিউট্রাল করা। তো
তো এটাকে নিউট্রাল করার জন্য আমাদের চুনটা ব্যবহার করতে হবে। তো চুনটা ব্যবহার করে যখন আমরা জৈব পদার্থের 100% এর পচন প্রক্রিয়াটা নিশ্চিত করলাম এবং মাটিটাকে আমরা নিউট্রালাইজ করলাম, তখন সেখানে মাটিতে পানি ধারণ ক্ষমতা বেড়ে গেল, মাটিটা একটু ঝুরঝুরে ফুরফুরে হয়ে গেল, যাতে ওখানে কোনো রকম কোনো অ্যামোনিয়া গ্যাস বা কোনো বিষাক্ত গ্যাস ওখানে আর কখনোই জমে থাকবে না। এবং আমরা এই যে বিভিন্ন পুকুরের পাড়ে এবং আমাদের ফসলি জমিতে বা পুকুরে অনেক সময় আমরা বিভিন্ন মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। তো এই মেডিসিনের ভিতরে যেসব ভারী ধাতু থাকে, ক্রোমোনিয়াম সহ যেসব ভারী ধাতু থাকে, এই ধাতুগুলো তো পানির সাথে আমাদের পুকুরে চলে আসে, এটা পানির সাথে মিশ্রিত অবস্থায় থাকে, তারপর পুকুরের তলানিতে এটা গিয়ে মাটির সাথে এটা মিশে যায়। তো এই জাতীয় যেসব ভারী ধাতু এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ, এগুলোকেও এই চুন এটা নিউট্রিলাইজ করে ফেলবে। তো এই মাটি, জৈব পদার্থ এবং বিভিন্ন ভারী ধাতুকে নিউট্রিলাইজ করার পরে আমরা যদি প্রতি শতকে 200 গ্রাম করে ডিএপি অথবা টিএসপি, সাথে 200 গ্রাম করে ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেনের চাহিদাটা পূরণ করার জন্য ইউরিয়া, সাথে 25 থেকে 30 গ্রাম যখন পটাশ সার আমরা প্রয়োগ করব, তখন আমাদের মাটির যে গুণাগুণ, মাটির যে পুষ্টিগুণ, এটা বৃদ্ধি পাবে এবং মাটির সব গুণগুলো যখন নিশ্চিত হবে, তখন সেখানে মাটির যে পিএইচ সেটা নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে, এখানে কোনো অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে পারবে না। তো এভাবে যদি আমরা পুকুরটা প্রস্তুত করি, সেখানে আলটিমেটলি যথেষ্ট পরিমাণে কেঁচো জাতীয় প্রাণী, কাইরোনোমিক বেন্থোস, এটা পর্যাপ্ত পরিমাণে আমাদের পুকুরে তলানিতে তখন এটা উৎপাদন হবে। চাষকালীন সময় আমরা পুকুরে জৈব পদার্থটা প্রয়োগ করতে পারি, কিন্তু এই সময় যদি আমরা সমস্ত পুকুরে জৈব পদার্থটা প্রয়োগ করি, সেক্ষেত্রে আমাদের অ্যামোনিয়া প্রবলেমটা হওয়ার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা থেকে যায়। যার জন্য এই সময় আমরা সমস্ত পুকুরে এটা প্রয়োগ করতে পারবো না। আমরা এই জৈব পদার্থটাকে পুকুরের একটা কোণে বা দুটা কোণারে এটাকে আমরা স্থাপন করতে পারি, অথবা আমরা যদি সেখানে কচুরিপানা আমরা প্রথমে একটা স্তর সেখানে আমরা দিলাম, 5 থেকে 6 ইঞ্চি উঁচু করে একটা স্তর, এর উপরে যদি আমরা কিছুটা পরিমাণে সরিষার খোল অথবা মহুয়া খোল এবং কিছুটা পরিমাণে ইউরিয়া সার, এটার কোনো ওভাবে পরিমাপ নেই, কিছুটা পরিমাণে ইউরিয়া সার ছিটিয়ে দিয়ে সাথে পাথুরে চুন ভিজানো, সেটা একটু গরম গরম অবস্থায় দিলে সবচেয়ে ভালো হয়। তো আমরা যদি এটাকে দিয়ে আবার একটা স্তর তৈরি করি কচুরিপানার, তার উপরে আবার আমরা এই চুন, খোল এবং ইউরিয়া সারটা দিয়ে এভাবে 4-5টা স্তর তৈরি করে আমরা পুকুরের একটা থেকে দুটো কোণে বা 3টে কোণে আমরা যদি স্থাপন করি, তাহলে এর পচন প্রক্রিয়াটাও খুব দ্রুত সম্পন্ন হবে এবং এখানে যথেষ্ট পরিমাণে কাইরোনোমিক বা কেঁচো জাতীয় প্রাণী এখানে উৎপাদন হবে। তো এভাবে স্থাপন করলে চাষকালীন সময় শুধু যে কাইরোনোমিক বা বেন্থোস এখানে উৎপাদন হবে তাই না, এটা যখন পচন প্রক্রিয়াটা শুরু হবে, তখন মশা মাছি সহ বিভিন্ন ধরনের এই পোকারা এসে এখানে বাসা বাঁধবে, এখানে ডিম পারবে, এখান থেকে লার্ভা তৈরি হবে। এটাও মাছের যথেষ্ট আমিষ সমৃদ্ধ, 40 থেকে 45% আমিষ সমৃদ্ধ একটা খাদ্য এভাবে আমরা পেতে পারি। তো এই যে কাইরোনোমিক এবং বেন্থোস, এটা যে শুধুমাত্র তলাবাসী যেসব মাছ রয়েছে যেমন মৃগেল, কালবাউস, বাটা, এরাই যে খায় তা কিন্তু নয়। একক চাষের ক্ষেত্রেও সমস্ত মাছ, তলাবাসী এসব খাদ্য খেতে তারা যথেষ্ট পরিমাণে পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্যে এরা এটা খেয়ে থাকে। এবং অন্যান্য স্তরে যে মাছ আছে মিশ্র চাষের ক্ষেত্রে, যে রুই, কাতলা, মৃগেলের আমরা তো 3টা স্তরে ভাগ করে থাকি, অর্থাৎ এই স্তরগুলো হলো এদের স্বাচ্ছন্দ্যে বসবাসের জন্য একটা স্তর, কিন্তু এরা সব স্তরেরই খাবার খায় এবং সমস্ত মাছই, তলাবাসী যেসব প্রাণী রয়েছে, কেঁচো জাতীয় প্রাণী রয়েছে, এরা যথেষ্ট স্বাচ্ছন্দ্যে এবং পছন্দ করে এটা খেয়ে থাকে। তো আমরা যদি এভাবে পুকুরটা প্রস্তুত করি এবং চাষকালীন সময়
আমরা জৈব পদার্থ অথবা এই কচুরি পানা দিয়ে আমরা এই কেঁচো তৈরির প্রক্রিয়াটা সম্পন্ন করি, তাহলে খুব সামান্য খরচে, অল্প খরচেই আমরা যথেষ্ট আমিষ সমৃদ্ধ একটা মাছের খাদ্য আমরা তৈরি করতে পারবো। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।